অনেক দিনের ক্ষোভ থেকে একটা কথা বলতে চাই, প্লিজ আপনারা ক্যাডার বাহিনী তৈরি করবেন না এবং বাংলাদেশে এমন সিস্টেম নিয়ে আসেন যেন কোনো দল কখনোই ক্যাডার বাহিনী তৈরি করতে না পারে। যতদিন দেশের মানুষ চাইবে আমরা ততদিন সংস্কার কার্যক্রমের মধ্যে থাকবো। আমার আগে দুজন খুব বিজ্ঞ ব্যক্তি বেশ কিছু মূল্যবান কথা বলে গিয়েছেন। আজকের এই আলোচনা সভার যে বিষয়টা ছিল সরকারের আশু করণীয় কি কি। আশু করণীয় বলতে আমরা সবসময় আমরা ছাত্ররা এবং ছাত্র জনতা একসাথে আমাদের চোখে মনে হচ্ছে ল অ্যান্ড ফোর্সের রিফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার। যদি 24 ঘন্টার মধ্যে ঠিক করা সম্ভব হয় তাহলে যেন 25 ঘন্টায় না যায়। একই সঙ্গে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনীর মধ্যে ঠিক করতে হবে ব্যাপারটা তা না। সবচেয়ে আরো একটা জায়গাতে একটু নজর দেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগ। আমাদের যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন গোয়েন্দা বিভাগ আসলে কতটা করাপ্টেড এবং কত বেশি জিনিসটা দলীয়ভাবে দূষিত সে জিনিসটা আমরা বুঝতে পেরেছিলাম। এই যে আয়নাঘরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আয়নাঘর ভেঙে ফেলার একটা প্রস্তাবও কেউ কেউ নাগরিক সমাজের মধ্যে থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি। বাংলাদেশে আর কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? আমার মনে হয় ল অ্যান্ড ফোর্সের মধ্যে এই বিষয়গুলো আনা উচিত। রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই, এবং অবশ্যই তদন্ত। আমি বলতে চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখন যেটা গঠিত হয়েছে, এটা কোনো দলীয় সরকার না। কোনো দলের প্রতি তাদের লয়্যালটি রাখার প্রয়োজন নেই। নিরপেক্ষতার মানে চূড়ান্ত পর্যায়ে তারা থাকতে পারে যদি তারা থাকতে চায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এর আগে যত সরকার বাংলাদেশে ছিলেন, 1972 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো সরকার ব্যবস্থা বাংলাদেশে ছিলেন, সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো আমি এখানে আসলে যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাইলাম। ম্যাথ মিস্ট্রি সলভ, তদন্ত বিভাগের রিফরমেশন এবং ল অ্যান্ড ফোর্সের রিফরমেশন, এই বিষয়গুলো আমি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রথম পর্যায়ে দেখতে চাই। আমার দৃষ্টিকোণ থেকে এগুলো ফার্স্ট প্রায়োরিটি। এরপর পরে যে জিনিসটা আছে, এখানে ইকোনমিক রিফরমেশনের আলাপটা এসেছে, আমি একটু যোগ করতে চাই ইকোনমিক রেপুটেশন রিফরমেশন। কারণ আমাদের বিশেষত গত 1 মাসে জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে বাংলাদেশের যে পরিচিতি, সেটা কিন্তু বহির্বিশ্বে যথেষ্ট নষ্ট হয়েছে। এবং আমি নাম নিয়ে উল্লেখ করতে চাই না, এখানে সবাই আমার থেকে অনেক বড়, কিন্তু আপনারা সবাই জানেন যে খুব সুপরিকল্পিতভাবে বাংলাদেশের জনগণকে ছোট করার জন্য অনেক বক্তব্য দেওয়া হয়েছে, অনেক বাজে কথা বলা হয়েছে, অনেক বাজে মন্তব্য এসেছে। এগুলো কিন্তু আমরা মনে করছি বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান নষ্ট হয়েছে। যদি আমরা ইকোনমিক সিস্টেমটাকে দুর্নীতি থেকে দূর করতে চাই, ইকোনমিক সিস্টেমে আরো বেশি ইনভেস্টমেন্ট আসুক এটা চাই, বা আমাদের ইকোনমিক সিস্টেমটা তৃতীয় বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় উন্নত হোক, এই জিনিসটা চাই, তাহলে অবশ্যই রেপুটেশন রিফরমেশনের ব্যাপারে আমাদের ভাবতে হবে। আর একই সঙ্গে আমাদের আরো কিছু রেপুটেশনের দিকে ভাবা উচিত। যেমন আমাদের খুব সম্প্রতি যে সাম্প্রদায়িক ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা হলো বাংলাদেশে, এই জিনিসটাও কিন্তু অর্থনীতির জন্য খুব খারাপ। দেখুন, আপনাকে যদি আজকে অন্য একটা দেশে গিয়ে ইনভেস্ট করতে হয়, আপনি অবশ্যই দেখবেন যে সেই দেশে আসলে গণতন্ত্র কতটা শক্তিশালী, সেই দেশের মাইনরিটি বা এথনিক পিপলরা কতটা ভালো আছে। সেই দেশে আপনি যে একটা কোম্পানি খুলবেন বা আপনি একটা অফিস খুলবেন, সেই অফিসটা আদৌ টিকে থাকবে নাকি মিছিল মিটিং এর মধ্যে পড়ে ভেঙে চলে যাবে, আপনি অবশ্যই আপনার এই নিরাপত্তার দিকটা দেখবেন। তো বহির্বিশ্বের ব্যাপারটাও এমন। বড় বড় ইনভেস্টর কান্ট্রি যারা আছে তারা বাংলাদেশে তখন ইনভেস্ট করবে যখন তারা দেখবে না বাংলাদেশের নাগরিক সমাজের রেপুটেশনটা ভালো। সেই জিনিসটা হাতে ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে নষ্ট করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই বাংলাদেশের রেপুটেশনের দিকে নজর দেবেন। এই জিনিসটা তৈরি হওয়া খুব জরুরি। জানি বাংলাদেশ অনেক বছর পিছিয়ে গিয়েছে শুধুমাত্র 5 দিন ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে। অনেক ফ্রিল্যান্সার, অনেক ওয়েবসাইটের ডিজাইনার, অনেক গ্রাফিক ডিজাইনার, অনেক ব্যক্তি আছেন যারা বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আইটি সেক্টরের কাজ অনেক বেশি দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই জিনিসটা কিন্তু এই 5 দিনে খুব খারাপ একটা অবস্থায় চলে এসেছে। তো
তো ইকোনমিক রেপুটেশন রিফরমেশনের কাজটা যারা করবেন, সেই সঙ্গে একটু আইটি সেক্টরের এই ক্ষতিটা কিভাবে পূরণ করা যায় সেদিকেও একটু নজর রাখার অনুরোধ থাকবে। এছাড়া আরো কিছু বিষয় এখানে উঠে এসেছে, আর সেগুলো আসলে আমি আহ, করণীয় হিসেবে না, মানে আশুকরণীয় হিসেবে না, কিন্তু এই সরকার থাকাকালীন সরকারের হাতে শুরু হওয়া উচিত বলে মনে করি। তার মধ্যে অনেক দিনের ক্ষোভ থেকে একটা কথা বলতে চাই, প্লিজ আপনারা ক্যাডার বাহিনী তৈরি করবেন না এবং বাংলাদেশে এমন সিস্টেম নিয়ে আসেন যেন কোনো দল কখনোই ক্যাডার বাহিনী তৈরি করতে না পারে। আমি জানি না একটা সরকার দলের স্টুডেন্ট উইংসের হাতে এমন কি ক্ষমতা থাকতে পারে, এমন কি অস্ত্র থাকতে পারে, যার ফলে তারা যে কোনো জায়গায় গিয়ে হুমকি দিতে পারে, যে কোনো জায়গায় গিয়ে কথা চাপিয়ে দিতে পারে। আমি জানি না এই জিনিসগুলো কিভাবে সম্ভব। যদি সরাসরি দলীয় মদদে ছাত্র সংগঠনগুলোর হাতে এই ধরনের শক্তি দিয়ে দেওয়া হয়, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেও বেশি শক্তিশালী, তাহলে সেটা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমি বলবো প্রত্যেকটি দলের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত জনগণের অংশ। এই পুরো বাংলাদেশ একটি পরিবারের মতো। আপনার